সমস্ত সাংবাদিক ভাই বোনদের আমরা ডেকেছি। ডাকার উদ্দেশ্য নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। গতকাল এখানে বিজেপি পার্টির তরফ থেকে বিরোধী দলনেতাকে নিয়ে এখানে একটা মিছিল করা হয়। তারপরে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে সেখানে একটা সভাও হয়। তো সেই ব্যাপারে কিছু কথাবার্তা সেই সভায় বিরোধী দলনেতা বা অন্যান্য নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছেন, জনসমক্ষে সেটা আমরা জানাতে চাই যে কথাগুলো ওনারা বলে গেছেন কতটা সত্যি কতটা মিথ্যা। এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে একজন বিরোধী নেতা তার অনেক দায়িত্ব, মানুষের সামনে যে কথাবার্তাগুলো তুলে ধরার জন্য এবং আমাদের সরকারের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য উনি ছুটে এসেছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখছি বাস্তবে যে কথাবার্তাগুলো উনি তুলে ধরেছেন সবটাই মিথ্যা। সেখানে শুধু এটা মুখের কথা, বিরোধিতা করতে হবে, সেই বিরোধিতা সত্যি হোক মিথ্যা হোক আমাকে বলতে হবে। তো আজকে তার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রেস কনফারেন্স দেখেছি। রয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের সিউড়ি পৌরসভার উজ্জ্বল চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের ইন্দ্রজিৎ মণ্ডল, আমাদের শহর এই সিউড়ি 1 নম্বর ব্লকের সভাপতি সুশান্ত লালা, আমাদের শহরের সভাপতি আব্দুল শফি, এছাড়া আমাদের বিভিন্ন নেতৃত্ব। আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার একটাই, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি। যে যা দল করে তার দলের মতামত সেখানে প্রকাশ করার অধিকার আছে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার অধিকার আমাদের কারোর নেই। মানুষের কাছে স্পষ্ট কথা বলা উচিত এবং সত্যি কথা বলা উচিত। উনি গতকাল অনেক কথা বলে গেছেন, আমি সব কথা এখানে আনছি না। বিধায়ক হিসেবে আমারকে নিয়ে দু একটা কথাও তিনি বলেছেন। তার মধ্যে যেটা হচ্ছে, আমি এই 4 বছরে সিউড়ি বিধানসভায় মানুষের আশীর্বাদ নিয়ে যে দায়িত্ব নিয়ে কাজ করেছি, কতটা করেছি কতটা করি নাই সে ব্যাপারে তিনি কিন্তু মিথ্যাচার করে গেছেন। এবং সেক্ষেত্রে এই মিথ্যাচারের মধ্যে একটা বড় মিথ্যাচার হচ্ছে, যিনি বিধানসভার সদনে থাকেন না, যেখানে আইন প্রণয়ন হয়, যেখানে যারা জনপ্রতিনিধি হিসেবে সেখানে গেছেন, সে যে দলেরই হোক জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, সেখানে তার বিভিন্ন সমস্যা তার এলাকা নিয়ে বলার অধিকার সুযোগ পান। আমিও আমার এলাকা সিউড়ি বিধানসভার বেশ কিছু সমস্যা যেগুলো রয়েছে সে ব্যাপারে আমি আমাদের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী গোচর আনার চেষ্টা করেছি। এবং আমি সৌভাগ্যবান মানুষ, আমি একদিন গত একটা হঠাৎ করে যে অতিবৃষ্টিতে একটা ফ্লাড সিচুয়েশনের মতো হয়েছিল, ফুরকুনা অঞ্চলে কামারডাঙ্গাল একটা ব্রিজ আছে, সেই ব্রিজে আমি যখন দেখতে যাই, সেই সময় ওই ব্রিজে যখন আমি দাঁড়িয়ে সব দেখছি সিচুয়েশনটা, ব্রিজের কতটা ক্ষতি হয়েছে, জল কিভাবে যাচ্ছে, মানুষ কি অবস্থায় রয়েছে, আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি কৃতজ্ঞ এই কারণে, তিনি এই যে কত চিন্তা ভাবনা করেন। আমি সেখানে গেছি, সঙ্গে সঙ্গে দেখছি তিনি আমাকে ফোন করলেন, বিকাশ তুমি কোথায় রয়েছ?
দিদি আমি তো এখানে আমার ভূতপূর্ণাঞ্চল আমার বিধানসভা, এখানে অতিবৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়েছে এবং এখানে ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে বললো চিন্তার কোনো কারণ নেই, ওই ব্রিজের কাজ হবে এবং ব্রিজ তৈরি হবে, মানুষের যাতে কোনো অসুবিধা নেই। এই ব্রিজের ব্যাপারেও আমি কিন্তু প্রথম আমি ওখানে দিদির সামনে বিধানসভায় তুলে ধরেছি, তার কাগজ আমার কাছে নথি আছে, আপনাদের সামনে তুলে ধরেছি। সুতরাং এটাই হচ্ছে সব থেকে বড় মিথ্যাচার, নিজে না থেকে নিজে না জেনে দলের কিছু মানুষের কথাবার্তা শুনে একজন বিধায়ক সম্বন্ধে বিধানসভায় সে কি বলেছে না বলেছে না জেনে যে ধরনের কথা বলেছেন, আমার মনে হয় বিরোধী দলের নেতা হিসেবে এই ধরনের মানুষের কাছে ভুল বার্তা না দেওয়াটাই ভালো। আমি সেই ব্যাপারে আপনাদের সামনে কতগুলো জিনিস আমি তুলে ধরব। 19/2/2025 SBSTC বাসের জন্য আমি রাজনগর, পাথরচাবড়ি, বক্রেশ্বর ধাম, যুবরাজপুর হয়ে ইলামবাজার হয়ে বর্ধমান হয়ে কলকাতা আমি একটা বাসের দাবি করেছিলাম এবং তার কোন সময়ে আমি আমার বক্তব্য রেখেছি বিধানসভায় এবং আমার বক্তব্যের যেটা প্রতিলিপি সেটা কিন্তু বিধায়ক সভা থেকে আমাকে তারা পাঠিয়ে দিয়েছে, আমি কি বলেছি না। সুতরাং এটা হচ্ছে একটা পুরো মিথ্যা কথা, আমি বিধানসভায় কিছু বলিনি। সিউড়ি বিধানসভার মানুষের জন্য এটা মানাটা খুব কঠিন। 11/3/2025 রাজনগর ব্লকে ওখানে ঝাড়খণ্ড বর্ডার, সেখানে আমি বলেছিলাম যখন গ্রীষ্মের সময় প্রখর গ্রীষ্ম, সেখানে জলের এমনি প্রতিকূল ব্যবস্থা নেই, সেখানে অনেক সময় গ্রীষ্মের সময় কোন একটা আগুন লাগলে, যেহেতু গরিব মানুষের সংখ্যা বেশি, আদিবাসী ভাই বোনেরা ওখানে থাকেন, একটার বাড়ির সঙ্গে একটা বাড়ি লাগোয়া, একটা বাড়িতে আগুন লেগে গেলে কোনো কারণে গোটা সেই এলাকাটা ভূস্খলিত হয়ে যায়। এবং রাজনগর থেকে আমার সিউড়ির দূরত্ব প্রায় 20-25 কিলোমিটার দূরত্ব। আবার বর্ডারটা রাজনগরে বলছি, যেখানে বর্ডার আমার যেটা ঝাড়খণ্ড বর্ডার, সেখানে আরো 5-10 কিলোমিটার যেতে হয়। সুতরাং 30 থেকে 35 কিলোমিটারের রাস্তা ডিফারেন্স হচ্ছে। এখান থেকে ফায়ার ব্রিগেড যেতে যেতে অনেক বাড়ি ভূস্খলিত হয়ে যেতে পারে। তো আমি সেখানে একটা ফায়ার ব্রিগেডের জন্য আবেদন করেছি, আমি অনুরোধ করেছি, সেটা হচ্ছে আমাদের মাননীয় ফায়ার দমকল মন্ত্রী আমাদের সুজিত বসু মহাশয়। এই দেখুন তার এটা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যার প্রতিলিপি আপনাদের আমার কাছে পাঠিয়েছে। এটা কিন্তু প্রতিটি ক্ষেত্রে সেটা কিন্তু আমাকে 1-1.5 মাস 2 মাস 3 মাস পরে এটা পাঠিয়ে দেয়, সব জনপ্রতিনিধিকে পাঠিয়ে দেয়। সুতরাং এটা আমি মানুষের জন্য বলেছি। 3 নম্বর হচ্ছে দুবরাজপুর ব্লকের অন্তর্গত যে বক্রেশ্বর ধাম, সেই বক্রেশ্বর ধামের উপরে যেটা একটা ভালো ব্রিজ ছিল, পিডব্লিউডি রাস্তা, সেটা ড্যামেজ হয়ে পড়েছিল। তার পাশে সেটা ড্যামেজ হয়ে পড়ে থাকার ফলে ব্রিজটা বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং সেখানে আমি তখন জেলা পরিষদের সভাপতি ছিলাম এবং সেইখানে বার্তাটা দিয়েছিলাম যে আমাদের মাননীয় পূর্তমন্ত্রীকে, তারপরে পাশেই একটা ডাইভার্সন করে দেওয়া হয়েছে, ভাষা ব্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু তবুও গ্রীষ্মে তো অনেক সময় বর্ষার সময় অসুবিধা হয়, সেই ব্রিজের জন্য কিন্তু আমি আমাদের পূর্তমন্ত্রীর কাছে সেই আবেদন আমি ওখানে করেছি। এটা তার ডকুমেন্ট এবং কি বলেছি আমি সেটাও এখানে
প্রতিলিপি দিয়ে দেন। 4 নম্বর হচ্ছে 18 সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল, বিভিন্ন সমস্যা সেখানে তুলে ধরা হয়। সেই হসপিটালে কি বলা হয়েছে দেখুন তার প্রতিলিপি, আর কি বলেছি আমি সেটাও এখানে অনেকটাই আছে বড়। এখানে কি বলা আছে আমি সংক্ষেপে বলছি আপনাদের। সেখানে যেমন স্ক্যান মেশিন, এমআরআই, ডায়ালিসিস, এইচসিসিইউ, এছাড়া এইচসিসিইউ এর 20টা বেড আরো বাড়ানো এবং অনেক সমস্যা এখানে আছে। যদি আপনাদের প্রতিলিপি আমি দরকার হলে জেরক্সকপি আমি দিয়ে দেব। এটা কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল সম্বন্ধে বলা আছে। এটা উনি জানেন না, উনি খবর রাখেন না, তার জন্য বিভ্রান্ত করেন মানুষকে। আমরা মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়েছি, আমরা ওখানে ঠান্ডা করে ঘুমাই না। ওনারা কোন সময় আসেন, কোন সময় বেরিয়ে যান, ঝগড়া যেটি লাগিয়ে দিয়ে কতটা ডিস্টার্ব করা যায়, সময় নষ্ট করা যায়। 30/5 আমি বলেছি সিউড়ি শহরের বাস স্ট্যান্ড, সিউড়ি শহরের এই বাস স্ট্যান্ডের কাজটি যেন তাড়াতাড়ি করা হয় এবং সে ব্যাপারেও এখানে কাগজ আমার কাছে আছে। বার করে দাও তো, এই পরেরটা বলছে কাগজটা দেখেই বার করে। 17/6/2025 সেটা কি আমাদের সিউড়ি শহরের সব থেকে গর্বের আমাদের জায়গা হচ্ছে ডিএসএ স্টেডিয়াম। সিউড়ি শহরের একদম সব থেকে আমাদের সব সিউড়ি কেন, আমি তো চ্যালেঞ্জ করছি যে বীরভূম জেলা আমাদের যে মেন শহর আছে সিউড়ি শহরের ডিএসএর মাঠের মতো এত সুন্দর পরিকাঠামো মাঠ খুব কমই আছে। এবং সেখানে আমাদের কি দরকার, সেখানে দরকার হচ্ছে এত ছেলেমেয়েরা এখন মাঠমুখী হয়েছে। এবং সব থেকে হচ্ছে আমি কথা বলেছি, এই যে দেখুন সেই কথাতে বলছি দেউচা পাচামি হচ্ছে পাশেই, সিউড়ির উপরে চাপ বাড়বে, ছেলেমেয়েরা আরো আসবে, খেলার দিকে তাদের আরো মনোনিবেশ হবে। সুতরাং ওখানটায় দিবারাত্র যদি খেলা হয় এবং এছাড়া আমাদের বিভিন্ন ন্যাশনাল লেভেল, রাজ্য স্তর, কেন্দ্রীয় স্তরেও এখানে খেলা হয়, সেই খেলার মাঠটিতে ফ্লাড লাইট দেওয়া হোক এবং কিছু ডেভেলপমেন্ট করা হোক। এছাড়া আমাদের ওখানে যে ইন্ডোর স্টেডিয়ামটা আছে প্রায় 3 থেকে 4,000 লোকের অবস্থান, সেখানে বসার জায়গা, খেলাধুলার সুন্দর একটা পরিবেশ, কিন্তু সেটা অনেকদিন হয়ে গেল, প্রায় আজকে 18 বছর 20 বছর ওই স্টেডিয়ামটা তৈরি হয়েছে। কিছু কাজ আমাদের করতে হবে, কিছু কাজ নষ্ট হয়ে গেছে, সেই ব্যাপারেও কিন্তু আমি বিস্তারিতভাবে আমি বিধানসভায় তুলে ধরেছি। এটা আপনাদের গোচরে আনলাম। এরপর 30/5 যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের ব্যাপারে আমি প্রশ্ন উত্তর করছি। আমি মন্ত্রীর কাছে চেয়েছি, কি চেয়েছি, 2টো পয়েন্ট দিয়ে সিউড়ি শহরের বাস স্ট্যান্ডের সংস্কারের কাজের অগ্রগতি কি রূপ। মন্ত্রী আমাকে উত্তর দেবে, খুব তাড়াতাড়ি উত্তর দেবে। আমার সঙ্গে মন্ত্রীর ব্যক্তিগতভাবে তার চেম্বারে গিয়ে আমি নিজে কথা বলেছি। উক্ত কাজ কতদিনের মধ্যে শেষ হবে বলে আশা করা যায়, এই প্রশ্ন আমি এই দেখুন এটা আমি ওখানে তুলে ধরেছি। সুতরাং ওখানে ঘুমোতে যাই না, ওখানে গিয়ে এসে মানুষের কাছে মিথ্যাচার করি না। যারা মিথ্যাচার করে মাঝে মাঝে উড়ে এসে এই কথাগুলো